আজ 7ই জুন, সময় এখন সকাল 10টা 10। শুরু হলো আমার সেকেন্ড ট্রেক। হর হর মহাদেব, হর মহাদেব। আজকে আমাদের স্টে হবে লক্ষ্মীবনে। দেখা যাক কতক্ষণে লক্ষ্মীবনে পৌঁছই। আর তার আগে একটা ছোট্ট বিশ্রাম হবে মাতা মূর্তি মন্দিরে। স্বর্গরোহিণী ট্রেক শুরুতেই এই যাত্রার পৌরাণিক গুরুত্ব ছোট করে আপনাদের জানিয়ে দিই। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হারের পর পাণ্ডবরা প্রায় 36 বছর ধরে হস্তিনাপুর শাসন করেছিলেন। এরপর একসময় শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলে পাণ্ডবরা প্রচণ্ডভাবে ভেঙে পড়েন এবং ঠিক করেন তারা সংসার জীবন সমাপ্ত করে বানপ্রস্থে যাবেন। সেই চিন্তা ভাবনা নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন। অনেকগুলো দেশ ঘোরার পর তাদের মনে হয়েছিল তারা আদর্শ শাসক, সত্যের ধারক, ধর্মযোদ্ধা, পিতা মাতার আদর্শ সন্তান, নিষ্ঠার সাথে ধর্মের পথ অনুসরণকারী এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে তারা পালন করেছিলেন। তাই তারা সশরীরে স্বর্গে যেতে পারবেন। মনে করা হয় এই পথ দিয়েই দ্রৌপদী ও পঞ্চ পাণ্ডব সশরীরে স্বর্গের পথে যাত্রা শুরু করেছিলেন। যদিও স্বর্গে সিঁড়ি বা স্বর্গরোহিণী অবধি পৌঁছাতে পেরেছিলেন একমাত্র যুধিষ্ঠির। বাকিরা দেহত্যাগ করেছিলেন স্বর্গরোহিণী যাত্রাপথের বিভিন্ন জায়গায়। পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদীর মধ্যে কোন জায়গায় কে দেহত্যাগ করেছিলেন সবকটা জায়গায় দেখাবো আপনাদের। আপাতত কেশবপ্রয়াগের কাছে অলকানন্দের ওপর ব্রিজ পার হয়ে চললাম পরের গন্তব্যের দিকে। গতকাল রাত্রে আমরা ছিলাম নদীর ওপারে, ঠিক এই জায়গায়। যাত্রা শুরুর হাফ কিলোমিটারের মধ্যেই নন্দাদেবী ন্যাশনাল পার্ক ফরেস্ট ডিভিশনের তরফ থেকে এই বোর্ডে শতপথ তাল অবধি যাত্রাপথের দূরত্ব, সাথে 4 দিনের এই ট্রেকে প্রতিদিন কত কিলোমিটার যাওয়া যেতে পারে তার একটা ছবি সমেত সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে এখানে। যদিও আমরা এই ট্রেকের জন্য 5 দিনই রেখেছি। সকাল 10টা 10-এ আমরা জার্নি শুরু করেছিলাম। সময় এখন 10টা 32-এর মতন। 20 মিনিট সময় লাগলো মূর্তি মায়ের মন্দিরের সামনে আসার জন্য। এই মূর্তি মায়ের মন্দিরের কিছু বিশেষত্ব রয়েছে। ইনি কে একটু বলে দিই। ইনি হলেন ব্রহ্মাজির পুত্র, ধর্মের স্ত্রী এবং নর এবং নারায়ণের মা। নর এবং নারায়ণের পুজো কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে হয়। ওখানে গেলে আপনারা নর এবং নারায়ণের মূর্তি দেখতে পাবেন। এইখানে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে বিশাল বড় একটা মেলা হয়। সেই মেলাতে এই বদ্রীনাথ মন্দিরে যিনি প্রধান পুরোহিত আছেন তিনি এসে ভোগ বিতরণ করেন সবার মধ্যে, এবং প্রচন্ড ভিড় হয় এই মূর্তি মায়ের মন্দিরের পুজো হিসাবে। এই মন্দিরের দুদিকে রয়েছে দুটি পাহাড়, নর এবং নারায়ণ নামে। মূর্তি মায়ের 2 ছেলে। এই যে উঁচু পাহাড়টা রয়েছে এটা হচ্ছে নর পর্বত, আর এই দিকের যে ঠিক উঁচু পাহাড়টা রয়েছে এটা হচ্ছে নারায়ণ পর্বত। এই জায়গায় কিন্তু আরো একটা মজার ইনফরমেশন রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। এই যে মূর্তি মায়ের মন্দির দেখলেন, এই জায়গায় শোনা যায় দ্রৌপদী এই অবধি আসতে পেরেছিলেন এবং এখানে এসে উনি ওনার প্রাণ ত্যাগ করেছিলেন। দ্রৌপদীর প্রাণ ত্যাগ করার পরে ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন যে দ্রৌপদী কেন প্রাণ ত্যাগ করলেন, উনিও তো যথেষ্ট সৎ এবং ভালো ভালো কাজ করেছিলেন, তো তারপরে এরকম একজন ভালো মানুষের প্রাণ এইভাবে স্বর্গে পৌঁছানোর আগে কিভাবে চলে যেতে পারে। ভীমের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন দ্রৌপদী স্বামী ছিলেন 5 জন, তার মধ্যে দ্রৌপদী স্পেশাল ভাবে কেয়ার করতো অর্জুনের, মানে অর্জুনের প্রতি দ্রৌপদীর একটা সফট কর্নার ছিল, যেটা কিন্তু ঠিক নয়। যেরকম কথা ছিল সেটা কিন্তু দ্রৌপদী কথা রাখেননি। তার সেই ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে দ্রৌপদী এই অবধি আসতে পেরেছিলেন, স্বর্গের সিঁড়ি অবধি তিনি কিন্তু পৌঁছতে পারেননি। গিয়ে চললাম আমাদের পরের টার্গেটের উদ্দেশ্যে। যারা মানা গ্রাম দেখতে আসেন ভারতবর্ষের শেষ গ্রাম হিসাবে, তারা মানাতে এসে যে 5টা স্পট দেখে, সেই স্পটগুলোর মধ্যে কিন্তু আরেকটা স্পট আছে। সকালে তো আমি বললাম এটা হচ্ছে ব্যাস গুহা, গণেশ গুহা, সরস্বতী নদী, ভীমপুল। এইগুলোর মধ্যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে বসুধারা ফলস। ওটা একটু দূরে, ওই অবধি কিন্তু অনেকেই যান। যারা শতপথ বা স্বর্গরোহিণী অবধি যান না, তারা এই অলকানন্দা নদীর ওই পার ধরে ধরে যান। ওই যে আছে কিছু মানুষজন, ওনারা বসুধারা অবধি যান। এটা হচ্ছে ভীমপুল। যখন সকালে আমি দেখালাম, ভীমপুল থেকে মোটামুটি 5 কিলোমিটার, ওখানে মোটামুটি না প্রিয় 5 কিলোমিটার, ওই পাথরের গায়ে লেখা ছিল। আর এই রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা বসুধারা অবধি গিয়ে শেষ। আর এনারা পুরো বসুধারার কাছ অবধি যাবেন। যেহেতু আমরা যাব হচ্ছে শতপন্থাল স্বর্গরোহিণী অবধি, সেই জন্য আমরা এইবার ধরে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু কন্টিনিউ চলেছে। আর যদি আপনারা বসুধারা ফলস অবধি যেতে চান, ওই যে ডলি পিঠে নিয়ে যাচ্ছিল,
ওনাদের সঙ্গেও যেতে পারেন। প্রচুর ডলি আছে, মানা পার্কিং এ ওনারা বসে থাকেন বা সারা রাস্তাতে এরকম প্রচুর পাবেন, দাম দর করে নেবেন। নিচে অলকানন্দা বয়ে যাচ্ছে, অলকানন্দার আওয়াজটা শুনতে পাচ্ছেন? এখানে দাঁড়িয়েছি, রাস্তাটা একবার দেখাই। এই অবধি রাস্তা, যদি এখান থেকে পা একবার ফিসলে যায়, ওপারে নয় একদম ওপরে। হাঁটতে হাঁটতে একটু বিশ্রাম চলছে, একটা ফ্রুট জুস দিয়েছিল সেটাই খাচ্ছি। মূর্তি মায়ের মন্দিরকে পিছনে ফেলে অলকানন্দার ধারের পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই আসবে এই জায়গা, নাম আনন্দবন। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই নিখুঁত যেন কোনো শিল্পীর হাতের আঁকা ছবি। রোজকার জীবনে মন খারাপ হলেই যদি এই জায়গায় আসা যেত, তাহলে আমার মনে হয় আলাদা করে মন ভালো করার জন্য আমাদের আর কারোরই দরকার পড়তো না। এই জায়গায় প্রকৃতির অপূর্ব রূপই যথেষ্ট আমাদের একঘিয়ে মনকে চাঙ্গা করে দেওয়ার জন্য। জায়গার নামটাও কিন্তু এই জায়গার সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে রাখা হয়েছে, আনন্দবন। আমরা প্রায় বসুন্ধরা ফলস এসে গেছি, আর কিলোমিটার খানেক বাকি। দাদা কেমন লাগছে? ফার্স্ট ক্লাস, মহাদেব সঙ্গে আছে, হয়ে যাবে। টাফ, मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब, তাই তো? একদিন আমাদের রুটে প্রথম গ্লেশিয়ার, যদিও বরফটা ফ্রেশ বরফ নয়, কালো কালো হয়ে গেছে। রাস্তাটা বেশ স্লিপারি আছে। প্রথম গ্লেশিয়ার আমরা ক্রস করছি। গ্লেশিয়ারটা ছোট হলেও কিন্তু পুরো ঢাল, নিচে নিচে পড়ে গেলে ওটা খুব টাফ, খুব টাফ। ধোঁয়াটা আসছে এখন থেকে, আর এদিকে জলের স্রোতটা খালি একবার দেখাই। দেখুন, যে রাস্তা ধরে আমরা যাবো সত্যের পথে, শতবন তালের দিকে, স্বর্গরোহিণীর দিকে। সত্যের পথ, স্বর্গরোহিণী অতটা ইজিও হবে না, টাফ তো অবশ্যই হবে। চেষ্টা করছি যতদূর আপনাদেরকে দেখাতে পারি, হাল ছাড়বো না, জয় ভোলে। রাস্তা কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই টাফ হচ্ছে। এই রাস্তা পেরিয়ে উঠতে কিন্তু খুব প্রচন্ড চাপ হয়ে গেছে। এই যে গ্লেশিয়ারের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তায় অর্ধেক আসার পরে কিছু মানুষ বলছেন যে মাঝখান দিয়ে আসতে মানা করছে, ওখান থেকে পাথর পড়ে নিচে, যেটা আমাকে আগে বলেন। এবার মাঝখান অব্দি আসার পরে এদিক ওদিক করাটা খুব টাফ, তো আর সুযোগ নেই, ওখান দিয়েই আসতে হবে। ফাইনালি আমি এদিক দিয়েই এসেছি, যেহেতু আগে আমাকে বলেনি। যাই বলে একবার গ্লেশিয়ারটা দেখাই। সত্যি এখানে পাথর পড়ে। এই মুহূর্তে সময় 1:25, সকাল 10:10-এ আমরা ট্রেকিং শুরু করেছিলাম, আর পৌঁছে গেছি হচ্ছে বসুধারা ফলসের সামনে, মানে যেটাকে বলে বসুধারা জলপ্রপাত। এই জায়গার কিন্তু আরেকটা নাম হলো চামতালি বুগিয়াল। ছোটবেলায় 1, 2, 3, 4 পড়ার সময় পড়েছিলাম 7 সমুদ্র 8 অষ্টবসু, মনে আছে তো? অষ্টবসুর সাথে সম্পর্ক আছে এই জলপ্রপাতে। বদ্রীনাথ থেকে 9 কিলোমিটার এবং মানা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই বসুধারা জলপ্রপাত। এখানকার মানুষের বিশ্বাস, এই জলপ্রপাতের জল নিচে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির ওপর যদি 1 ফোঁটাও পড়ে, তাহলে সে পুণ্যবান মানুষ। যেহেতু এই জল মাটি থেকে প্রায় 400 ফুট উঁচু থেকে পড়ছে, অনেক গাছপালা স্পর্শ করে, তাই এই জলের মধ্যে রয়েছে প্রচুর ভেষজ গুণ। এখানকার মানুষরা বিশ্বাস করেন এই জলের ফোঁটা যার উপরে পড়বে তার অর্ধেক রোগ সেরে যাবে।
সাথে সমুদ্র, আটে অষ্টবসু, যেটা প্রথমেই বললাম, 8জন বসু এইখানে তপস্যা করেছিলেন এই জলপ্রপাতের উপরে, যার কারণে জলপ্রপাতের নামকরণ করা হয়েছে বসুধারা জলপ্রপাত। আর 8জন বসু হলেন পৃথ্বী, অগ্নি, বায়ু, বরুণ, আদিত্য, আকাশ, চন্দ্র এবং নক্ষত্র। এই জলপ্রপাত এত উঁচুতে যে নিচে যারা রয়েছেন তারা কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওপরটা ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাবেন না। আর এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়ে রাখি, যেহেতু প্রায় 200-300 ফুটের ওপর থেকে এই জল নিচে পড়ছে, তাই এই জল পড়ার আগে কিন্তু হাওয়ায় এদিক ওদিক হয়ে যায়, তাই মানুষের ওপরে জলের ছিটে সেটা পড়া কিন্তু খুবই টাফ। নিচের দিয়ে বোঝাচ্ছে অলকানন্দা নদী, আর আমরা এসেছি এই দিক দিয়ে, এই রাস্তা ধরে আমরা এসেছি। আর যারা ভীমপুল ক্রস করে আসবেন ওই দিক থেকে পাহাড়ের গা বেয়ে একটা কিন্তু রাস্তা রয়েছে, যে রাস্তার কিন্তু দূরত্ব বেশ কম আমাদের এই দিক থেকে আসার তুলনায়। এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীবনে। সকাল 10টা 10-এ আমরা জার্নি শুরু করেছিলাম, আর আমরা এখানে পৌঁছেছি বিকাল 3টে 15 নাগাদ। বসুধারা জলপ্রপাত থেকে 4 কিলোমিটার দূরে কিছু ভোজপত্র বা বার্চ গাছের ভরা এই জায়গার নাম হচ্ছে লক্ষ্মীবন। এই ভোজপত্র প্রাচীন যুগে পাণ্ডুলিপি লেখার জন্য ব্যবহার করা হতো। জনশ্রুতি আছে যে এই লক্ষ্মীবনের ওপর দিয়ে পাণ্ডবদের যাত্রার সময় নকুলের মৃত্যু হয়েছিল। নকুলের মৃত্যুর পরে ভীম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে এরকম একজন পুণ্যবান মানুষ, তাদের প্রিয় ভাই, সে কিভাবে এরকম ভাবে প্রাণ ত্যাগ করতে পারে। তখন যুধিষ্ঠির বলেছিলেন যে নকুল তার সৌন্দর্যের ওপর খুব গর্বিত ছিলেন এবং তার এই গর্বই তার এই মৃত্যুর কারণ। লক্ষ্মীবনের উচ্চতা কথা বলে দিই, লক্ষ্মীবনের উচ্চতা প্রায় 12,510 ফুটের মতন। লক্ষ্মীবনের আরেকটা মজার জিনিস হলো এই জায়গাটা কিন্তু পুরোটাই ছোট ছোট ঘাসে ভর্তি একটা জায়গা, এখানে কিন্তু বড় গাছ নেই। আর তার মধ্যেই এখানে 4-5টা বেশ বার্চ গাছ, মানে ওই ভোজপত্র গাছ কিন্তু এখানে রয়েছে। আমি জায়গাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু কোনো ট্রি লাইন নেই, মানে গাছের কোনো চিহ্ন অবধি নেই এখানে। চারদিকে পুরো ফাঁকা মাঠের মতন, উপরে কিছু শুকনো পাহাড়। এবার আমার পিছন দিকে যখন দেখাবো, দেখুন রয়েছে ভোজপত্র গাছ। কি অদ্ভুত না, এখানে এরকম একটা অদ্ভুত জিনিসপত্র রয়েছে। আর একটা জিনিস, এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা এত ঠান্ডা। এত সারা রাস্তা হেঁটেছি যখন, তখন গরমের জন্য গা ঘেমে গেছিল, কিন্তু এখানে এত ঠান্ডা আর জ্যাকেটটা না পরে থাকতে পারলাম না, প্লাস কানপট্টিও পরতে হলো। আর আমাদের ক্যাম্প লেগেছে এখানেই, এই হচ্ছে আমাদের ক্যাম্প। এই হলুদ ক্যাম্পটায় থাকবেন পোর্টার এবং গাইডেরা। আর এই একটা আর নীল পরপর 2টো ক্যাম্প রয়েছে, সেখানে আমি আর ভোলাদা আরও 2জন থাকবেন। মোট 3টে ক্যাম্প আমাদের জন্য হয়েছে। এই হচ্ছে লক্ষ্মীবনের মাহাত্ম্য। কাল সকাল থেকে নতুন পথে নতুন যাত্রা আবার শুরু হবে চক্রতীর্থের পথে। গুড মর্নিং। লক্ষ্মীবন থেকে আজ 8 তারিখ, সময় এখন সকাল 7টা 15। কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নি স্টার্ট হবে চক্রতীর্থের জন্য। ব্রেকফাস্ট চলছে আমাদের সকাল সকাল। ব্রেকফাস্টে আছে ডালিয়া আজকে। বেশ ভালোই শুরু হলো আমাদের লক্ষ্মীবন থেকে চক্রতীর্থ যাওয়ার ট্রেক। সকালে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, 2 পা হাঁটার পরেই কিন্তু ঘাম হওয়া শুরু হয়ে গেছে। এই অলকানন্দা বয়ে যাচ্ছে ছোট লিকলিকে হয়ে। এই অলকানন্দা চলার পথে বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন রকম নদী অলকানন্দার স্রোতকে করেছে আরও মজবুত। ফাইনালি দেবপ্রয়াগে গিয়ে অলকানন্দা ভাগীরথী মিশে তৈরি হয়েছে আমাদের পবিত্র গঙ্গার। কিন্তু তার আগে অলকানন্দার রূপটা একবার দেখুন, ছোটোখাটো একটা ওই খালের মতন। জল মারাত্মক ঠান্ডা, কিন্তু 1 হাঁটু জলও হবে না এখানে। প্রায় 20-25 মিনিট হাঁটার পরে আমরা এখানে এসেছি। জায়গাটার নাম হচ্ছে বেলপাটি। আর এই বেলপাটিতে একটা পুরনো গুহা রয়েছে। এই গুহাতে কোনো এক সময় কোনো সাধু বাবা তপস্যা করতো। ভেতরে একটা বসার জায়গাও রয়েছে। আর এইখানে কিছু লেখা আছে। চললাম পরের গন্তব্যের দিকে। আবার 1.5 কিলোমিটার হেঁটেছি, একটু রেস্ট চলছে এখন। লক্ষ্মীবন থেকে আমাদের হাঁটা শুরু হয়েছিল।
জয় ভোলে। এখন যে গ্লেশিয়ারটা পার হচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ভীমকাদা। এই যে উঁচু যে স্টিকের মতন রয়েছে, উঁচু একটা শৃঙ্গর মতন, এটাকে বলা হয় ভীমগদা। বিশ্বাস করা হয় যে ভীম এইখানে তার গদা তিনি ছেড়ে রেখে দিয়ে গেছিলেন। আর একদম সোজা যে সাদা চূড়োটা দেখা যাচ্ছে ত্রিভুজের মতন, ওইটার নাম হচ্ছে একদন্ত। একদন্ত তো গণেশকে বলে, তোর কি গণেশ পিক হিসাব মতন? एकदंत ही नाम होगा, डेडिकेटेड टू लॉर्ड गणेश। ওই যে তিনটে শৃঙ্গ দেখা যাচ্ছে, মাঝে কিছু সাদা বরফ, ওই যে পোর্শনটা, ওই পোর্শনটাকে বলে কুবেরের খাজানা। পৌঁছে গেছি লক্ষ্মীবন থেকে 3 কিলোমিটার দূরে সহস্রধারার সামনে। হ্যাঁ, এই যে এতগুলো ঝর্ণা ঝরছে এখান দিয়ে, আগে এখানে প্রায় 100টার মতন ঝর্ণা ছিল। সময়ের সাথে সাথে ঝর্ণার জল কমেছে, এখন যেটুকুনি শুনলাম ওই গোটা 17টা 18টার মতন এরকম জলপ্রপাত দেখতে পাওয়া যায়। আর এর সাথে আমরা লক্ষ্মীবন থেকে 3 কিলোমিটার যাত্রা কমপ্লিট করলাম। আর এই সহস্রধারাতেই কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে সহদেবের মৃত্যু হয়েছিল। ভীমকে জিজ্ঞাসা করেছিলেন যে সহদেব কেন মারা গেল, সেও তো একজন পুণ্যবান ব্যক্তি ছিল তাদের মতনই, কিন্তু তার এইভাবে অকালে চলে যাওয়ার কারণটা কি, তিনি কেন স্বর্গ সিঁড়ি অবধি যাত্রা করতে পারলেন না? তখন যুধিষ্ঠির বলেছিলেন সহদেবের নিজের জ্ঞানের ওপরে প্রচণ্ড অহংকার ছিল, তিনি নিজেকে দুনিয়ার সব থেকে বেশি জ্ঞানী মনে করতেন। এই অহংকারই কিন্তু তার এই পতনের মূল কারণ। সহস্রধারার জল নিচে এসে অলকানন্দায় গিয়ে মিশছে। দেখুন কত পরিষ্কার জল অলকানন্দা হয়ে গঙ্গায় গিয়ে মিশছে। তারপরে সেই গঙ্গা যখন আমাদের শহরে ঢোকে তখন কি অবস্থা হয় গঙ্গার, তখন আমরা গঙ্গা প্রাপ্তি ঘটিয়ে দিই। যদিও আমাদের কলকাতায় অ্যাকচুয়াল গঙ্গা নেই, হুগলি নদী আছে। উপরে আস্তে আস্তে যত উঠছি অক্সিজেন লেভেল তত কমছে। আমাদের চলার পথে ডান দিক ধরে ছোট বড় পাথরে ভরা খাদের মতন যে জায়গাটা রয়েছে, জায়গাটা আসলে অলকাপুরী হিমবাহের অংশ। আর এই অলকাপুরী হিমবাহ থেকেই অলকানন্দা নদীর উৎপত্তি। এই হিমবাহটি শতপন তালের দিকে নিয়ে যাবে আমাদের। অলকাপুরী হিমবাহ থেকে অলকানন্দা নদীর উৎপত্তির পর এই নদী ভগবান বদ্রী বিশালের পা ছুঁয়ে একের পর এক প্রয়াগ পেরিয়ে দেবপ্রয়াগে পৌঁছে ভাগীরথী নদীর সাথে মিশে শুরু হয়েছে গঙ্গা নদীর পথ চলা। এই স্বর্গরোহিণী ট্রেকিংয়ে যদি আপনারা আসেন তাহলে জীবদশায় স্বর্গের সিঁড়ি তো দেখবেন, উপরি পাওনা হিসাবে দেখবেন অলকানন্দা নদীর উৎস অলকাপুরী হিমবাহ, দেবাদিদেব মহাদেবের বাসস্থান নীলকণ্ঠ পর্বত, সাথে চৌখাম্বা, বালাকুন, পার্বতী শৃঙ্গের অপরূপ দৃশ্য আপনার চোখ দুটোকে করে তুলবে সার্থক। এগুলি ছাড়াও এই পথে দেখতে পাবেন বেশ কিছু বিখ্যাত এবং অখ্যাত শৃঙ্গ। হিন্দু পুরাণ অনুসারে অলকাপুরীকে কুবের, যক্ষ এবং গন্ধর্বদের আবাসস্থল বলে মনে করা হয়। স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে যে গঙ্গা নদী যখন ভগবান শিবের জটা থেকে নেমে আসে তখন নারায়ণ পর্বতে আটকা পড়ে। নারায়ণ পর্বতের সাথে পরিচয় আগেই করিয়ে দিয়েছি আপনাদের। নারায়ণ পর্বতে আটকা পড়ার পর গঙ্গা নদী 7টি ধারায় প্রবাহিত হয়, যার মধ্যে প্রধান 2টি হলো ভাগীরথী এবং অলকানন্দা, আর বাকি 5টা হলো মন্দাকিনী, ধূলিগঙ্গা, পিণ্ডার, নন্দাকিনী এবং সপ্তেশ্বরী। সামনে যে এই সাদা দুধ সাদা পর্বতটা দেখা যাচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নীলকণ্ঠ পর্বত। স্বয়ং ভোলেনাথ এখানে থাকেন বলে মনে করা হয়। এই দিকে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে, এই যে 4টে চূড়া রয়েছে, 1, 2, 3, 4টে, এটাকে বলে চৌখাম্বা। এই যে সহস্রধারার যে রেঞ্জটা চলছে এখনো, প্রায় আমরা কিলোমিটার 1.5 হাঁটলাম। এই ঝর্ণাগুলো কিন্তু কন্টিনিউ চলছে। পিছনে ওই নীলকণ্ঠ থেকে জলগুলো আসছে, বরফ গলে বয়ে গিয়ে অলকানন্দার গতি আরও মজবুত করছে। এই জায়গাটা দেখুন পুরো সমতল ভূমি, একদম পুরো নিচে ঘাসে মোড়া একটা মাঠের মতন, আর সাথে এই সহস্রধারার যে ঝর্ণাগুলো বেরিয়ে আসছে তার জলগুলো মাঝে মধ্যে এই বয়ে যাচ্ছে। এই জল দেখি না পা ডোবাতে ইচ্ছা করছে, কিন্তু পায়ে জুতো রয়েছে, লাঠিটা একটু ডুবিয়ে নিই। বড় হয়ে গেছে কিন্তু ছোটোবেলাকার সেই অভ্যেস রয়ে গেছে। এই দেখুন এইটারই বাকি ছিল, জর্দার প্যাকেট। আহা হা হা হা।
লাস্ট প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমরা এই সহস্রার পুরো রিঞ্জটা ক্রস করছি। পুরো আমাদের টিম, আমাদের পোর্টার, আমাদের ক্যাম্প, স্লিপিং ব্যাগ সব যাচ্ছে। ওই পাথরের কাছে লাঞ্চ হবে। লাঞ্চ করে ওই ঢিপির ওপারেই রয়েছে চক্রতীর্থ। চক্রতীর্থতে আজকে নাইট স্টে হবে। লাঞ্চ আছে রুটি আর সবজি আছে। থ্যাংক ইউ। সবাই মোটামুটি ক্ষুধার্ত এবং ক্লান্ত, তার সঙ্গে কিছু একটা শাক ভাজা আর অল্প তেলে ভাজা পরোটা। এই হচ্ছে লাঞ্চ আমাদের দ্বিতীয় দিনে। কী শাক বোঝার ক্ষমতা আমার নেই, তা আমি জিজ্ঞেস করবো খাওয়া হয়ে গেলে। এই জায়গাতে তো এসে অতটা ভ্যারাইটি পাওয়া যাবে না, জাস্ট ওই পেট ভরানোর জন্য খাওয়া। আমিও চাই না এখানে এসে ভ্যারাইটি দিক। আমরা ওই নিচে যে পাথরের ঢিবিটা রয়েছে ওখান থেকে উঠে এলাম এই ভাঙাচোরা পথ দিয়ে। আপাতত বরফের পথ পার হয়ে ওই ঢিপিটা ক্রস করে ওপারে গেলে তবেই পড়বে আজকে আমাদের নাইট স্টের ক্যাম্প চক্রতীর্থে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমাদের সাজ সরঞ্জাম যাচ্ছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া, স্টোভ, স্লিপিং ব্যাগ, ম্যাট্রেস। নিচে আমাদের পুরো এন্টার টিম আসছে আস্তে আস্তে। 6 জনের আমাদের টিম, গাইড পোর্টার বাদ দিয়ে আমাকে নিয়ে 6 জন, 2 জন 4 জন 5 জন আসছে। যদি কোনো সময় পাহাড়ে ট্রেক করেন বা পাহাড়ে যান, দেখবেন এরকম পাথরের উপরে পাথর সাজানো রয়েছে, বা যদি কোনো ট্রেকিংয়ের ভিডিও দেখেন সেখানেও দেখবেন। এগুলো অ্যাকচুয়ালি থাকে রাস্তার দেখানোর জন্য, যাতে রাস্তা গুলিয়ে না ফেলে, তার জন্য এরকম পাথরের উপরে পাথর সাজানো থাকে। জল তেষ্টা খুব পেয়েছে। জল তো বেশ কিছু জায়গা থেকে পড়ছে, এই জল পড়ছে, জল প্রচণ্ড ঘোলা, খাওয়ার জল কোথাও পাচ্ছি না। এত জল তেষ্টা পেয়েছিল, একজন পোর্টার জল চাইলো, তাকে দিয়ে দিলাম। উপরে উঠলে হয়তো একটু পরিষ্কার জল পেলেও পাওয়া যেতে পারে। শুধু উঠছি আর উঠছি, উঠছি আর উঠছি। বাবা রে, শুনতে পেলেন কি জোরে জোরে বাতাসে এখানে বাঁশি বাজাচ্ছে? এরকম আওয়াজ প্রথম দিন যখন শুনি, মানে কালকে যখন ট্রেক শুরু করি, আমি ভাবছি গিয়ে মনে হয় সিজ দিচ্ছে। তারপরে মনে হলো না, সিজ দিচ্ছে না, এত জোরে হাওয়া বইছে এখানে। এটা কোনো এক কবিতার লাইন ছিল না, বাতাসে সেথা বাঁশি বাজায় সুরে? সেই কবিতার লাইনটা এই জায়গায় এসে ফিল করলাম। এই হচ্ছে চক্রতীর্থ। আজকে আমাদের ক্যাম্প হবে এই জায়গায়। অলরেডি ক্যাম্পের প্রস্তুতি চলছে, ক্যাম্প বানানো হচ্ছে। এই ট্রেক হচ্ছে এমনই জিনিস যেখানে পরিষ্কার জল খেতে গেলেও আমাকে উপরে উঠতে হবে। আমি এসে গেছি চক্রতীর্থে, কিন্তু নিচে যে জল খাওয়ার যোগ্য না। বললো একটু ওপরে উঠে জল আনতে। এদিকে জল তেষ্টা পেয়েছে প্রচুর। কোথায় জল? পরিষ্কার জলের সন্ধান।
বাহ, হাতে লাগলে তো হাত পুরো খুলে যাচ্ছে, এত ঠান্ডা জল। ও শান্তি। উফ। শান্তি পেলাম। ওই আমাদের সব মেম্বাররা আসছে এক এক করে। আমি একটু আগেই পৌঁছে গেছিলাম জল তেষ্টায়। সময় এখন প্রায় বিকেল 5টা এরকম বাজে। আমাদের 8.5 কিলোমিটারের মতন জার্নি ছিল। আর একটা যেটা হচ্ছে যে আজকে রবিবার, তো কোনো অংশ থেকেই মনে হচ্ছে না আমাদের জীবনে আজকে রবিবার। রবিবারও যা, শনিবারও তা, সোমবারও তা, সবই এখন সমান। যখন লক্ষ্মীবন ক্রস করলাম তার সঙ্গে সঙ্গে এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন, জিও এগুলো সব সঙ্গ ত্যাগ করে দিয়েছে আমাদের। যদি আপনারা এই ট্রেকে আসেন তো আপনাদের জন্য এটা বলে রাখি, লক্ষ্মীবন ক্রস করার সাথে সাথে কিন্তু যে 4টে নেটওয়ার্ক আছে সবকিছু আপনার সঙ্গ ত্যাগ করবে। এরপরে মোবাইলটা জাস্ট ওই তারিখ দেখার জন্যই আপনি ব্যবহার করবেন আর ফটো তোলার জন্য। আচ্ছা, এইবার বলে দিই যে এই জায়গার কিছু বিশেষত্ব। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এবং নারায়ণ এই জায়গায় ধ্যান করেছিলেন কোনো এক সময়। ধ্যান করার সময় ভগবান নারায়ণ তার সুদর্শন চক্রটা এই জায়গায় রাখে এবং যে চক্রর ভারে এই পুরো চত্বরটা গোল হয়ে গেছে এবং বসে গেছেন নিচের দিকে। আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। চক্রতীর্থের আশেপাশে রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর কতগুলো উঁচু উঁচু পাহাড়ও। স্বর্গের পথে যাত্রা করার সময় পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন এই জায়গায় চরম ক্লান্ত হয়ে কিন্তু দেহত্যাগ করেছিলেন। একইভাবে ভীম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে অর্জুনের এমন দশা কেন হলো। যুধিষ্ঠির বলেছিলেন যে অর্জুন অন্য যে ধনুর্ধারীরা যারা ছিলেন তাদেরকে অবজ্ঞা করতেন এবং অহংকার করতেন, গর্ব করতেন নিজের ক্ষমতা নিয়ে। অর্জুন মনে করতেন তিনি একদিনে সকল শত্রুকে নিধন করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি তা পারেননি। একজন নিষ্ঠাবান পুরুষের এমন অহংকার মানায় না, এমনটাই বলেন যুধিষ্ঠির। এটা বলার পরে তিনি শতপন্থের দিকে ভীমের সঙ্গে এগিয়ে যান। যদিও মহাভারতের যে কাহিনী, সেই কাহিনী অনুযায়ী অর্জুনের আগেও কিন্তু আরেকবার মৃত্যু হয়েছিল তার ছেলের কাছে। তার ছেলে বুব্রুবাহনের কাছে তার একবার মৃত্যু হয়েছিল। বুব্রুবাহন ছিলেন অর্জুনের আরো একজন স্ত্রী চিত্রাঙ্গদা সন্তান। যদিও সেই যাত্রায় অর্জুন তার প্রাণ ফিরে পেয়েছিলেন নাগমণি নামক একটা বিশেষ বন্দায়ী রত্নের দ্বারা, যেটা ছিল অর্জুনের আরো এক স্ত্রী নাগ রাজকন্যা উলুপির কাছে। আচ্ছা, চক্রতীর্থের হাইটটা বলে দিই। চক্রতীর্থের হাইট কিন্তু 13,800 ফুটের মতন। আমরা বাঙালিরা যে নাথুলা পাসকে আমরা খুব ভালোভাবে চিনি, প্রায় সেই নাথুলা পাসের সমতুল্য হচ্ছে এই জায়গার হাইট। আর গতকাল যে লক্ষ্মীবনে ছিলাম, লক্ষ্মীবনের হাইট ছিল পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু শৃঙ্গ সান্দাকপুর সমান। এবার আপনাদেরকে পুরো এরিয়াটা একবার ঘুরে দেখাচ্ছি। প্রথমত এই হচ্ছে আমাদের আজকের ক্যাম্প, ওই হচ্ছে বাকি ক্যাম্প, আর এই হচ্ছে পুরো বুঝাতে দিয়েছে। आपका क्या नाम है? हर्षू। একটু আগে আমাদেরই টিমের একজন পোটার ভাই রেড টি দিয়ে গেল, হর্ষু। লেবু দিয়ে লাল চা, কিন্তু এই ঠান্ডার মধ্যে অসাধারণ লাগছে। ঠান্ডা এখানে বলতে গেলে প্রায় হাড় কাঁপানো ঠান্ডা। পায়খানা পেলেই ভয় লাগছে যে কি হবে। আমাদের জাস্ট রুমের সামনেই কিন্তু রয়েছে একটা গ্লেশিয়ার। মানে রাত্রিবেলা কি পরিমাণে যে ঠান্ডা হাওয়া আসবে বলার নয়। আলোর রেটা কিভাবে পড়ছে দেখুন, অসাধারণ। কালকে আমাদের কঠিন ট্রেক। কালকে আমরা শতপন্থ যাব, শতপন্থ লেক, এবং সেখান থেকে যাওয়ার চেষ্টা করব। দেখি ভগবান কতটা সঙ্গে থাকেন, ভুলে কতটা সাথ দেয়। স্বর্গের সিঁড়ি দেখানোর জন্য আপনাদের জন্য যাব কালকে। এই চক্রতীর্থের চারপাশে যে সমস্ত বড় বড় পর্বতগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আপনাদের একবারে চট করে পরিচয় করিয়ে দিই। একদম সোজা রয়েছে
চৌখাম্বা। এইদিকে এই যে 4টে শৃঙ্গ রয়েছে চৌখাম্বা, এটা আগেও দেখিয়েছি। এইটা হচ্ছে পার্বতী পর্বত এদিকেরটা। আর পিছন দিকে হচ্ছে যে সাদা মতন দেখা যাচ্ছে, এইটা হচ্ছে নারায়ণ পর্বত। আর এদিকে হচ্ছে কুবেরের পিছনে রয়েছে নর পর্বত। এভাবে হয়তো আপনাদেরকে বোঝানো হয়তো একটু কঠিন, তবু আমার পক্ষে যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখাতে এবং বুঝিয়ে বলতে। অন্ধকার হয়ে আসছে প্রায়। সময় এখন 7টা 39। এই মুহূর্তে রয়েছে চক্রতীর্থে। আমাদের এই মুহূর্তে যে সমস্ত পোটার ভাইরা ছিল তারা গাইড সবাই মিলে কিছু এখান থেকে কাঠ ফাট জোগাড় করে একটা বোন ফায়ারের আয়োজন করেছে। সত্যি এখানে কাঠ জোগাড় করা খুবই টাফ ব্যাপার। পুরো এখানে বরফ, জল, তার মধ্যেও তারা আমাদের জন্য এত কিছু করছে। সত্যি মানুষগুলো না থাকলে হয়তো এই ট্রেকটা এত ভালো হতো না। প্রত্যেকটা মুহূর্তে যখন যেরকম খাবার বলা হচ্ছে, কোনো সময় পোহা, কোনো সময় সয়াবিন, গুলাব জামুন এইখানে বসে, মানে এই চক্রতীর্থে বসে গুলাব জামুন। ঠান্ডা তো মারাত্মক ঠান্ডা, প্রায় বলতে গেলে এখন 5-6 মতন হবে। তার মধ্যেও এত কষ্ট করে এনারা বনফায়ার করছেন, কাঠ ফাট জোগাড় করে নিয়ে এসে। এদিকে আমাদের রাতের খাবারের প্রস্তুতি চলছে। রাতের মেনুতে আছে রুটি, পনির, ডাল, পাঁপড়, স্যালাড এবং আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া আখের গুড়। সন্ধ্যা 7:30টার সময় একবার চক্রতীর্থ থেকে আকাশটা একবার দেখাচ্ছি। আকাশে কিন্তু আজ মেঘ আছে, যেটা এই কদিনে আমরা মেঘের সম্মুখীন হইনি, আজ কিন্তু মেঘ আছে। আজ 9 জুন সোমবার, ভোলে বাবার বার। বাবার নাম নিয়ে শুরু হলো আমাদের ফাইনাল যাত্রা। সময় সকাল এখন প্রায় 7টা 20। ছিলাম হচ্ছে ওই সব থেকে চওড়া যে গ্লেশিয়ারটা রয়েছে ওইখানে। আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে পার্বতী পর্বত। উঠতে হবে আমাদের একদম ওই চড়াইতে। চক্রতীর্থের পরে এই পথ দিয়ে গিয়েছিল 2 জন, ভীম এবং যুধিষ্ঠির, আর সাথে ছিল একটা কুকুরটা ছিল যমরাজের ছদ্মবেশ রূপ। এই মুহূর্তে আমরা অনেকটা উপরে উঠেছি, আরও উপরে উঠতে হবে। এই ঢিপিটা উপরে উঠতে হবে, ওইখানে একটা পতাকা উঠছে, ওই পতাকা অবধি যাব। ফাইনালি পৌঁছে গেছি ওই পাথরের ঢিপির ওপরে। সামনেই ভোলে একটা ঝান্ডা লাগানো রয়েছে। আমাদের টিম ওই নিচে আসছে। এই জায়গাটা দেখতে দূর থেকে একটুখানি লাগছিল, এবার নামতে হবে এখান দিয়ে। আমাদের টিম প্রায় এসেই গেছে এখানে। अभी तक तो ठीक ठाक है। এখন নামছি, তাতেও অসুবিধা হচ্ছে। যখন বিকালে এই পথে ফিরবো, আজকে তো আমরা চক্রতীর্থে এসেই থাকবো, তো এই পথেই আবার ফিরতে হবে। না জানি যখন ফিরবো তখন আবার কি হবে।
চলো চলো রাস্তা দিয়ে আমরা হাঁটছি, একবার দেখাই। এই হচ্ছে রাস্তা। আশপাশটাও একবার দেখাই আপনাদের। আগেও দেখিয়েছিলাম একদন্ত পর্বত শৃঙ্গটা, ওই একটা মাত্র দাঁতের মতন দেখুন। একদন্ত গণেশকে বলা হয়, গণেশজির একটাই দাঁত আছে, তাই জন্য ওটাকে একদন্ত বলা হয়। এই যে যেটা উঁচু হয়ে রয়েছে, ওই যে পতাকা উঠছে ফটফট করে, ওইখানে হচ্ছে শতবন তাল, আর এইটা উঠতে হবে আমাদের। আমরা শতবন তালের সামনে পৌঁছেছি। এই হচ্ছে শতবন তাল, ত্রিভুজের মতন। এখানে ধ্বজা উঠছে ফটফট করে হাওয়ায়। আমরা তালের সামনে অবধি যাব। শতপন তাল সেটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে একটা মন্দির। দাঁড়িয়ে আছি শতপন্ত লেকের সামনে। ভারতবর্ষে যে কটা আধ্যাত্মিক লেক রয়েছে তার মধ্যে এটাও একটা। চক্রতীর্থ থেকে এই জায়গা দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতন, আর এই লেকের উচ্চতা প্রায় 15,000 ফুট। আর এদিকে চলছে পূর্ণ স্নানের পালা। আমি একটা বোতল সঙ্গে করে নিয়ে এসেছি, বোতলে কিছুটা জল নেবো, হ্রদের জল বাড়ির জন্য। এই লেক নন্দাদেবী জীবমণ্ডল সংরক্ষণাগারের অধীনেই পড়ে, আর এই সংরক্ষণাগার ইউনেস্কোর তরফ থেকে 1988 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তালিকাভুক্ত হয়। बहुत बहुत शुक्रिया लोकेश जी। হিন্দু ধর্মের পবিত্রতম হ্রদগুলির মধ্যে মনে করা হয় শতপথ হ্রদও একটি। মহাভারতের পঞ্চ পাণ্ডবদের মধ্যে একমাত্র যুধিষ্ঠির এই পথ দিয়ে স্বর্গের সিঁড়ির কাছে পৌঁছতে পেরেছিলেন, যদিও তার সাথে ছিলেন স্বয়ং যমরাজ একটি কুকুর রূপে। শতপথ হ্রদ থেকে একটু এগিয়ে গেলেই স্বর্গে যাওয়া 7টা সিঁড়ি রয়েছে, যাকে স্বর্গরোহিণী বলা হয়। তবে বরফ এবং কুয়াশার জন্য 7টি সিঁড়ির মধ্যে মাত্র 3টি সিঁড়ি দেখা যায়। বাকি অংশ বরফ এবং কুয়াশার চাদরেই ঢাকা থাকে বছরের বেশিরভাগ সময়। সাধারণত যে হ্রদগুলি আমাদের আশেপাশে চোখে পড়ে সেগুলির বেশিরভাগই হয় গোলাকার বা লম্বাটে আকৃতির, কিন্তু শতপথ হ্রদের আকৃতি ত্রিকোণাকার। বিশ্বাস করা হয় যে একাদশীর পবিত্র দিনে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর হ্রদের 3 কোণে দাঁড়িয়ে এখানে স্নান করেন, তাই এই হ্রদের আকৃতি ত্রিকোণাকার। হ্রদের আকারের মতন এর অস্তিত্ব সম্পর্কেও অনেক বিশ্বাস রয়েছে। এর মধ্যে একটি হলো, যতক্ষণ পর্যন্ত এই লেকের বা হ্রদের জল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততক্ষণ পর্যন্ত এর পবিত্রতাও বজায় থাকবে। এই কারণেই হ্রদের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম এই হ্রদের কাছে এসেই কিন্তু মারা গিয়ে। ভীমের মারা যাওয়ার কারণ হিসাবে যুধিষ্ঠির বলেছিলেন যে অতিরিক্ত পেটুক স্বভাব তার মৃত্যুর কারণ। ভীম যখন খাওয়া দাওয়া করতেন তখন তিনি মনে করতেন না বা মনে রাখতেন না তার পাশে আরও অনেক অভুক্ত মানুষজন রয়েছে। এই কারণ, এই স্বভাব তার মৃত্যুর কারণ বলে মনে হয়। জয়। এই জায়গায় রয়েছে আমান বাবাজির আশ্রম। শুনেছি উনি জম্মু থেকে এসেছেন এই জায়গায়। মজার ব্যাপার বলি, যেহেতু ওই গ্লেশিয়ার থেকে এই শতপথ তৈরি হয়েছে, তাই শতপথের জল সারা বছর থাকে,
কিন্তু এই জল কিন্তু কোনো সময়তে জমে যায় না। এখানে কিছু একটা বোর্ড লেখা আছে, দেখি। ফাল্গুনী ব্যানার্জি, যার একটা স্বপ্ন ছিল এখানে আসার, এই শতপথ লেখে 12ই মার্চ 2017 ইহ জগতের মায়া ছেড়ে অন্য জগতে চলে যান। তার স্মৃতির উদ্দেশ্যেই এই বোর্ডটা করা রয়েছে। এখানে আরও একজনের বোর্ড রয়েছে, সরলা রায়, নন্দলাল রায়, হুগলি, ভদ্রেশ্বর। ভালো থাকুন ওনারা ওনাদের জগতে, এই কামনাই করি। ঠিক শতপন্থের সামনেই লাগানো রয়েছে বোর্ডটা। ফাল্গুনী ব্যানার্জির বোর্ডটা দেখে খুব খারাপ লাগলো। মানুষের কত স্বপ্ন থাকে। প্রতিটা মানুষের জীবনে থাকে কতই না স্বপ্ন, আর আমরাও ছুটে চলেছি প্রতিনিয়ত সেই স্বপ্নের সন্ধানে। আমিও তার ব্যতিক্রম নই। যদি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা পাই, তাহলে হয়তো সেই স্বপ্ন একদিন অবশ্যই সত্যি হবে। না হলে একদিন টোটোবাজ পটলাও হারিয়ে যাবে হাজার চ্যানেলের ভিড়ে। ওই হলো বাবাজির আশ্রম, ওইটা। একটু দেখি বাবাজির আশ্রমের সামনে গিয়ে কি কি দেখতে পাওয়া যায়, আপনাদেরকে একবার দেখাই। 15,000 ফুট ওপরে বাবাজি একাই থাকেন। আর আমাদের যে অর্গানাইজার, যে আমাদের এই ট্যুরটায় নিয়ে আসলেন, মন্নুজি, উনি বললেন যে মাঝে মধ্যে ফরেন থেকেও দিন 15 এসে কেউ কেউ থাকে, বা আরও ওনার যা শিষ্যরা আছেন দিন 15 করে থাকেন, এখানে থেকে চলে যান। প্রচণ্ড সুন্দর ধূপ ধুনোর গন্ধ বেরোচ্ছে। বাবাজির রান্নার সরঞ্জাম। प्रणाम बाबा जी। हर हर महादेव। हर हर महादेव। यहाँ से सीढ़ी दिखाई नहीं देगा। स्वर्ग आप बंगाल से हो? हाँ जी, कैसे मालूम चला? हम देख लेता है। बैठो बैठो। आप स्वर्ग जाना चाहते हो? बस दिखने से ही हो जाएगा। धन्यवाद। कैसे हो? बस आप बोलिए, आप कैसे? आपके बंगाल के लोग बहुत आते हैं, कलकत्ता चले जाते हैं। है ये वहाँ आश्रम बना लेते हैं। कलकत्ता में आपका आश्रम है? यही ठीक जगह, कलकत्ता मत आइए। इधर ठीक है ना? इधर शांति है। पहले कलकत्ता के लोग बहुत आते थे। अब काली कमली कलकत्ता में हुआ। काली कमली जो बाबा थे। एक चीज़ बाबा बोलिए, बहुत सारा आदमी को ये पूछना है, वो फंडिंग करना चाहता है, कौन सी फंडिंग? वो कुछ पैसा देना चाहता है बाबा को यहाँ पे। नंबर ले जाइए, अगर फंडिंग करनी है डायरेक्ट नंबर पे, गूगल पे, फोन पे कुछ भी कर सकते हैं। तो बेस्ट में है कोई सामान पोर्टर सामान क्या करना? क्योंकि पोर्टर यहाँ देखो कई बार आता है, कई बार नहीं आता। पोर्टर के ऊपर हम नहीं कह सकते। नहीं, बहुत सारा लोग खुशी है आपको देने में, तो वो लोग जानना चाह रहे हैं क्या रास्ता क्या है देने का। यहाँ पे तो आपका नेटवर्क भी नहीं है, ये तो मुश्किल है। नीचे जाके कन्वर्ट हो जाएगा। अच्छा, नीचे आपका कोई शिष्य है माना में, ऐसा कुछ जिसके पास फ़ोन अवेलेबल है, जिसके साथ वो बात कर सकता है? टावर लगाया जाए जल्दी से।
आप नंबर दे दो ना प्रभु अपना। लेकिन प्रभु जी का नंबर में तो कांटेक्ट तो नहीं कर पाएंगे आपके साथ। कांटेक्ट इस टाइम पे नहीं हो पाएगा, कांटेक्ट बिफोर नवंबर, नवंबर टू मई अभी जो कभी कांटेक्ट कर सकते हैं। अच्छा, नवंबर 2 में कांटेक्ट कर सकते हैं। नवंबर में बोल देना, आप कनेक्ट कर लेना। ठीक है, आपका नंबर बोलिए। बाबा जी का नंबर मैं बोल रहा हूँ, जिसको अगर कुछ फंडिंग करना, बाबा जी को कुछ सेवा भेजना है तो आप भेज सकते हैं। 7300945507। बाबा जी फ़ोन में अवेलेबल रहेगा नवंबर से मई अप्रैल तक अवेलेबल रहेगा। अभी तो बाबा जी यहाँ पर है सदाबंद में, यहाँ पे तो फ़ोन नेटवर्क अवेलेबल भी नहीं है। अगर किसी को अगर कुछ भेजना है तो बाबा जी के साथ कांटेक्ट भी कर सकते हैं फ़ोन पे, लेकिन उस टाइम पे मैं नंबर स्क्रीन पर भी दे दूँगा, स्क्रीन पर भी नंबर आएगा। इस तरफ से ওই যে দেখুন তিনটে ধাপ দেখা যাচ্ছে, ওই তিনটে ধাপকে কিন্তু স্বর্গের সিঁড়ি বলা হয়। আমি হাইলাইট করে দিচ্ছি তিনটে ধাপকে, এরপরে আরও বাকি চারটে সিঁড়ি রয়েছে। চারটে সিঁড়ি কিন্তু মানুষ চোখে দেখা সম্ভব না, বেশিরভাগ সময়তেই বরফে ঢাকা থাকে জায়গাটা, কুয়াশা, যেরকম ওই ওপরটাতেও কুয়াশা রয়েছে, ওই জন্য বাকিটা দেখা সম্ভব না। ওই তিনটে সিঁড়িকেই মানুষ চোখে দেখা যায়। ফাইনালি বলেছিলাম যে 2-3টে পয়েন্ট বলে আমি এই ভিডিওটা শেষ করব। এই ভিডিওতে যে কটা জিনিস বলার সেটা হচ্ছে যে লক্ষ্মীবন ক্রস করার আগে আপনার সঙ্গে যে পোর্টার থাকবে বা যে গাইড থাকবে তাকে জিজ্ঞেস করে নেবেন যে লক্ষ্মীবনটা কোথায়। তার আগেই কিন্তু আপনার ফোনের সিগন্যাল চলে যাবে, সে আপনি 4টে নেটওয়ার্কের মধ্যে যেটাই আপনি ইউজ করেন না কেন। জামতলি অবধি হয়তো বিএসএনএল এর হালকা টাওয়ার পাবেন, কিন্তু তাতে ফোন করা ডিফিকাল্ট হয়ে যাবে, ওই কথা কেটে কেটে যাবে, এরকম হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জলের কিন্তু এই রুটে প্রচন্ড সমস্যা। আপনি অন্য যে কোনো ট্রেক করেন না কেন, সেখানে ঝর্ণার জল আপনি খেতে পারবেন, কিন্তু এখানে ঝর্ণার জলও কিন্তু প্রচন্ড নোংরা থাকে। খুব কম জায়গা আছে যেখানে খাওয়ার জল পাওয়া যায়, তাই আপনার সঙ্গে সবসময়তে মিনিমাম 2 লিটার জল যদি বহন করা সম্ভব হয় তাহলে রেখে দেবেন। আর দোকান মাঝে মধ্যে যেগুলোতে পাওয়া যায়, যেরকম শ্রীখণ্ডের দোকান মাঝে মধ্যে ছিল, বিস্কিটের বা এরকম কোল্ড ড্রিঙ্কের দোকান, এই রুটে দোকানের নামটাই ভুলে যাবেন। এই রুটে মানে যখন থেকে আপনি ট্রেক শুরু করবেন, সেই ট্রেকের মধ্যে দোকানের নামটাই, দোকান বলে যে কোনো বস্তু হয় সেটাই ভুলে যাবেন, মাথায় রাখারই কোনো প্রয়োজন নেই এখানে। ফাইনালি বলবো যে যে মানুষগুলি না হলে আমাদের এই ট্রেকটা এত সুন্দর, এত ভালো হতো না। আমাদের পাহাড় চূড়ে যা যা খাবারের ওনারা সাজিয়েছিলেন, পোহা, সুজি, ম্যাগি, গুলাব জামুন, মানে আমাদের বাংলা যেগুলোকে লেডিকিনি বলে, এছাড়া রয়েছে পাকোড়া, পুরি, বিস্কিট, মানে কি আর এমনি রুটি, পনির, সয়াবিন, যতটুকু সম্ভব, মানে একটা 12,000 ফিট হাইটে উঠে এত কিছু পাওয়া যায় আমার জানা নেই। এবং আমার সঙ্গে যারা ট্রেক করেছেন তাদের সঙ্গেও আমি কথা বললাম, তো ওনারা বলছেন না এত কিছু আইটেম দেন না। তো আমি একবার সেই মানুষটার সঙ্গে পরিচয় করে দিই, যদি আপনাদের মনে হয় আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। ওনাদের কিন্তু বিভিন্ন রেঞ্জের প্যাকেজ আছে, মানে একদম পুরো মধ্যবিত্তদের হাতের নাগাল থেকে একদম লাক্সারি অব্দি বিভিন্ন রেঞ্জের আছে। তো সেইটা আমি ওনাদের যে চার্টটা আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি ওনার সঙ্গে একবার কথা বলে দিচ্ছি। मन्नू सर नमस्ते। नमस्ते, मैं मन्नू रावत एम हिल एडवेंचर से। मेरा जो ऑफिस है माना विलेज में है। विगत 25 सालों से काम कर रही है ये सतोपंथ लेक पे और स्वर्गारोहणी रूट पे। आइए उत्तराखंड में आप आराम से आपको ले जाएंगे, आराम से लाते हैं। हम सब ब्रांडेड इक्विपमेंट्स यूज करते हैं अपने ट्रैक पे। अच्छा, एक चीज बोलिए मन्नू जी, बहुत सारा आदमी का ऐसा ख्याल है कि वो लोग बोलते हैं हम लोग का इतना क्षमता नहीं है, हम लोग चल के ऊपर जाए, तो आप क्या उनका अरेंजमेंट कर देंगे? जरूर जरूर, जरा अगर कोई भी आदमी इंसान इच्छा है सतोपंथ लेक करने का, जा पैदल पाते नहीं जाना हाँ, चाहता, उसके लिए अरेंजमेंट हम कंडी बोलते हैं, उसके कंडी कंडी। उसके लिए हम
वेट के हिसाब से आदमी लगाते हैं। जैसा सपोज फॉर एग्जांपल उसका वजन 60 kg है तो हम उस पे 2 आदमी लगाते हैं, तो वेट के हिसाब से चार्ज लगता है। अप्रोक्स थोड़ा थोड़ा कुछ बता दीजिए, इसका थोड़ा प्लस माइनस तो होगा ही। मिनिमम 20,000, मिनिमम 20,000, ठीक है। 5 डे का 5 दिन के लिए 20,000 मिनिमम पैकेज 20,000। उसका प्लस माइनस हो सकता है कभी प्लस माइनस हो सकता हो सकता ऐसा है। कोई दिक्कत नहीं, क्योंकि उसने सतोपन लेक ले जाना है, फिर कम बैक अच्छा। वापस माना तक अच्छा। अप एंड डाउन। अच्छा, उसमें कुछ खाना वाना रहेगा इंक्लूड? नहीं, उसके लिए इंक्लूडिंग रहेगा, पटर का रहेगा। मनु जी आपका कुछ नंबर, जिस नंबर पे अगर कोई कांटेक्ट करना चाहेगा तो ऐसा कुछ नंबर? मेरा है 9412966171 9557644632 6396889138। ये मेरा আমি কন্টাক্ট আমি নাম্বার। এই তিনটে নাম্বারই স্ক্রিনে দিয়ে দিলাম, স্ক্রিনেতে তিনটে নাম্বারই আসছে এবং আমি ডিসক্রিপশন বক্সেও তিনটে নাম্বার আমি দিয়ে দিলাম। मनु जी बहुत बहुत शुक्रिया आपको। नमस्कार, जय बद्री विशाल, जय माना गन्याल। आइए उत्तराखंड में हमारी कंपनी से अगर आप नहीं भी जाना चाहते कोई बात नहीं, हमसे जो सलाह और मशवरा फ्री ऑफ कॉस्ट आप हमसे ले सकते हैं। 24 घंटा मनु रावत आपके लिए उपलब्ध है। हमारा नमस्कार, जय बद्री विशाल, जय माना गन्याल। জয় বদ্রী বিশাল জয়। আচ্ছা মনুজের এখানে কিন্তু থাকার জন্য দুটো গেস্ট হাউস রয়েছে কিন্তু, এবং দুটো বাজেটের মধ্যে। একটা একটু স্পেশাল আছে যেটা ডিলাক্স এবং লাক্সারি, এবং একটা মধ্যবিত্তদের জন্য রয়েছে। দুটোরই কিন্তু রেট খুব বেশি নয়। আপনারা মানায় যদি থাকতে চান, মানা ঘোরার জন্য, তাহলে ওই গেস্ট হাউসে থাকতে পারেন। আর যদি মনে করেন আপনারা স্বর্গরোহিণী শতপন্থে যাবেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ওনার এই গেস্ট হাউসে থাকতে পারেন। অবশেষে আপনাদের আশীর্বাদে 5 দিনের ট্রেক 4 দিনে শেষ করে চললাম পরের গন্তব্যে। পরের পর্বে থাকবে হরিদ্বার, বদ্রীনাথ এবং বিশেষ প্রয়াগগুলোর ভিডিও। শেষ করলাম শতপন্থ এবং স্বর্গরোহিণী সিরিজের দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যদি মনে হয় আরও কিছু ভিডিওতে রাখা যেত বা বাদ দেওয়া যেত, তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু টোটোবাজ পটলা সম্পূর্ণ অচল। ভালো থাকবেন, দেখা হচ্ছে এই শতপন্থ সিরিজের শেষ ভিডিওতে। চক্রতীর্থ থেকে ফিরছি মানার উদ্দেশ্যে। ফিরতে ফিরতে ভাবছিলাম যে এইরকম এক পিস যদি সাদা ওইটা ওরকম একটা জিনিস যদি কলকাতার কোথাও যদি বসানো যেত কীরকম হতো। এই পার্ক স্ট্রিটেও হতে পারে, ভিক্টোরিয়ার সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, ওরকম জায়গা হলেও হতে পারে। কীরকম হতো? যারা লাভ বার্ড, যারা কাপল, যারা বিকালবেলা ঘুরতে ঘুরতে বেরোয়, তারা ওই ওটায় উঠে বরফ ছোঁড়াছুড়ি খেলতে পারতো। যারা সন্ধ্যের পর একটু জল সেবা টেবা করে, তারা ওই বরফ পুজো দিয়ে জল সেবা করতে পারতো। বাচ্চারাও উঠতে পারতো, উঠে খেলতে ফেলতে পারতো আর কি। কি বলেন, আইডিয়াটা কীরকম? এই সরু রাস্তা দিয়ে এলাম এক্ষুনি, পা রাখার জায়গা নেই, শুধু রাস্তাটুকু খালি দেখুন, খালি পুরোটাই ঢাল। এই ঢাল নেমে গেছে নিচে।